মিস্টার প্রেসিডেন্ট, আলোচনার খাতিরে এপ্রিল থেকে শুরু করে এই নিয়ে পঞ্চমবারের মতো আপনি ইরানের উপর বিমান হামলা স্থগিত বা বাতিল করলেন। আমেরিকার জনগণের উদ্দেশ্যে আপনার বার্তা কি? যারা জানতে চাচ্ছে এবার কি বদলে গেছে, এবার কেন ভিন্ন কিছু হবে? ওয়েল, আপনি জানেনই তো, আমি নিশ্চিত নই। আমার মনে হয় আমরা কিছু একটা অর্জন করতে পারবো, কিন্তু চূড়ান্ত ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার আগে আমি তাদের শেষ সুযোগটুকু দিতে চাই। আমরা যা যা পরিকল্পনা করছি তা বাস্তবায়ন করা কঠিন, যা এখন আমাদের পরিকল্পনায় রয়েছে। দেখা যাক কি হয়, তবে এটা করা খুবই খুবই কঠিন কাজ। আমি মনে করি এই বিষয় নিয়ে আমি খুবই গর্বিত। আমি মানুষকে সুযোগ দেই। এটি একটি বড় সিদ্ধান্ত, কোনো দেশের উপর এত বড় একটা হামলা চালানো। আমি বরং তা না করাই পছন্দ করব। আমরা ইতিমধ্যে বেশ কিছু বড় হামলার মধ্য দিয়ে যাচ্ছি, তবে সেগুলো ছিল স্বাভাবিক মাত্রার বড় হামলা। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে, কারণ যা ঘটেছে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তবে আশা করি তাদের ভুল বুঝতে পারবে। তাই আমাকে ফোন করেছিল এবং তারা বলেছিল দয়া করে হামলা চালাবেন না, আমরা একটি চুক্তি করব। এটাই আসল সত্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরানের সামনে এখন কেবলমাত্র দুইটি পথই খোলা রয়েছে। প্রথমটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্র যেমন করে চায় তেমন একটি চুক্তি করা, নয়তো পুরোপুরিভাবে আত্মসমর্পণ করা। এই দুইটি পথই খোলা রয়েছে। আমার উপর রাগ করে লাভ নেই, কারণ এই কথাটি আমার নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তায় এমনটাই দাবি করেছেন। এছাড়াও রিসেন্টলি তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি তার বক্তব্যে দাবি করেন যে পঞ্চমবারের মতো ইরানের বিরুদ্ধে তার সামরিক হামলা তিনি যে স্থগিত করলেন, এর মূল কারণ হলো ইরান। ইরান মূলত টেলিফোন করে অনুরোধ করেছে যে হামলা চালাবেন না, আমরা আপনার সঙ্গে চুক্তি করব। এই কারণেই তিনি হামলা স্থগিত করেছেন এবং এটি ইরানের জন্য শেষ সুযোগ। এরপর আর কোনো ইরানকে সুযোগ দেওয়া হবে না, এমনটা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো অনুরোধ করেছে, তাই হামলা করছেন না ডোনাল্ড ট্রাম্প। নয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় হামলা এইবার তিনি ইরানের বিরুদ্ধে করতেন, এমনটা হলো ডোনাল্ড ট্রাম্পের দাবি। তবে তার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে, সোমবারে তো নয়, নিকটবর্তী ভবিষ্যতেও ইরানের সঙ্গে তেহরানের কোনো ধরনের বৈঠক বা আলোচনার সুযোগ নেই। গতকালকে এয়ারফোর্স ওয়ানের ভেতর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আজ সোমবার থেকে মার্কিন এবং ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু হতে যাচ্ছে। তিনি আরও জানান, এবারের আলোচনা ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজ মুক্ত চলাচলের বিষয়টিও গুরুত্ব পাবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের পর 24 ঘন্টা না পেরোতেই ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এই ধরনের কোনো ঘটনাই ঘটছে না। মূলত ডোনাল্ড ট্রাম্প নিজের থেকেই এই ধরনের মন্তব্য করেছেন। এখন যেখানে ইরান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি বৈঠকের জন্য প্রস্তুত নয় এবং নাকচ করছে, সেখানে ইরানের পক্ষ থেকে হামলা বন্ধের জন্য অনুরোধ করা হবে, এই বিষয়গুলো নিয়েও সন্দেহ প্রকাশ করছেন সামরিক বিশেষজ্ঞরা। বর্তমান পৃথিবীর অন্যতম বৃহত্তম গোয়েন্দা সংস্থার মালিক হলো যুক্তরাষ্ট্র। তাদের সিআইএ এবং পেন্টাগন যৌথভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। বিভিন্ন ধরনের রিজম চেঞ্জ, সরকার পরিবর্তন, তাদের নিজস্ব প্রভাব বলয় তৈরি করা, নানান ধরনের ঐতিহাসিক কর্মকাণ্ড তারা করেছে এবং এখনও তাদের পরিকল্পনা এবং বাস্তবায়নের বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম। তবে তাদের এই দীর্ঘ অভিজ্ঞতা এবং বড় ধরনের এই গোয়েন্দা সক্ষমতা কোনো কিছুই যেন ইরানের বিরুদ্ধে কাজে আসছে না। স্থানীয়ভাবে ব্যাপক বিদ্রোহ তৈরি করে রিজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তনের কৌশল কাজে আসেনি। সামরিক হামলার কৌশলও কাজে আসেনি। অর্থনৈতিক যে প্রতিবন্ধকতা বা নিষেধাজ্ঞা, সেগুলোও কাজে আসছে না। উল্টো যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণের সামরিক অস্ত্র ভাণ্ডার একেবারে টান টান শেষ পর্যায়ে বা সংকট তৈরি হয়েছে। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র পেন্টাগন এবং তার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সবাইকে ইমেল দিয়েছেন যে প্রচলিত যে ব্যবস্থা রয়েছে তার বাইরে গিয়ে ইরানকে কি করে চাপ দেওয়া যায় সেই বিষয়ে আইডিয়া লিখুন। ইমেল করে সবার কাছে আইডিয়া চাওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম সিএনএন এবং অন্যান্য বড় সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানকে প্রচলিত ব্যবস্থার বাইরে কি করে চাপ প্রয়োগ করা যায়, কি করে ইরানকে একটি সমঝোতার কাছাকাছি আনা যায় সেই বিষয়ে আইডিয়া
এবং তা বাস্তবায়নের যে চূড়ান্ত রূপরেখা তা পুরোপুরিভাবে সামরিক বাহিনীতে উচ্চপদস্থ কর্মকর্তা সবার কাছে চাওয়া হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সিএনএন এবং অন্যান্য সংবাদ মাধ্যমের বিশ্লেষণ হলো যে ইরানের বিরুদ্ধে বর্তমান কৌশল এবং পূর্বের কৌশল যুক্তরাষ্ট্রের তেমন কোনো কাজেই আসছে না, বরঞ্চ ইরানের পাল্টা কৌশলে যুক্তরাষ্ট্রই কিছু কিছু ক্ষেত্রে মারাত্মকভাবে কোণঠাসা এবং সেখান থেকে তারা সরাসরি বেরিয়ে আসার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। সুতরাং পরিস্থিতি এমন যে যে কোনো উপায়ে ইরান যুদ্ধ থেকে একটি শান্তিপূর্ণ উপায়ে মোটামুটি কিছুটা সমঝোতার মধ্য দিয়ে যদি ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসা যায়, এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী সামরিক কৌশল হিসাবে বিবেচিত হবে এমনটাই বলা হচ্ছে। তবে এটি করার ক্ষেত্রেও কিছুটা জটিলতা রয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে অবশ্যই জয়ী হিসাবে দেখাতে হবে যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে, আর এর জন্য প্রেক্ষাপট কী করে তৈরি করা যায় সেই বিষয় নিয়েই বর্তমানে চাওয়া হয়েছে আইডিয়া। দেখুন, ইরানকে কার্যত নতুনভাবে কোণঠাসা করার জন্য যখন আইডিয়া খুঁজছে যুক্তরাষ্ট্র, ঠিক এমতো অবস্থায় ইসরায়েলের নাগরিকরা ইরানের আতঙ্ক বা ইরানি হামলার যে প্রেক্ষাপট, এই বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে রেকর্ড সংখ্যক দেশ ছাড়ছেন। গত কয়েক মাসের ভেতরই অন্তত পক্ষে প্রায় 50,000 থেকে 45,000-এর বেশি ইসরায়েলি নাগরিক তারা ইসরায়েল ছেড়ে তৃতীয় দেশে চলে গেছেন এবং এই সংখ্যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। ধারাবাহিকভাবে গত কয়েক বছরের মধ্যেই ইসরায়েলের নাগরিকরা নিরাপত্তার নানান ধরনের ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল ছাড়ছেন, যেটি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা আরও বেড়েছে। ইসরায়েলের যে উত্তর অঞ্চল রয়েছে সেখানে লেবাননের হিজবুল্লাহর কারণে, নানান ধরনের সংকটের কারণে সেখানে বসতি স্থাপনকারীরা অনেকটাই সেখান থেকে চলে এসে একেবারে মূল ভূখণ্ডের ভেতরে অবস্থান করছেন। যাদের সুযোগ রয়েছে তারা অনেকেই কিন্তু চলে যাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, ইসরায়েলের যে নাগরিকত্ব রয়েছে বা ইসরায়েলের যারা নাগরিক রয়েছেন, এর অনেক নাগরিকই রয়েছেন যারা দ্বৈত নাগরিকত্ব, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার দ্বৈত নাগরিকত্ব তারা নিয়ে রেখেছেন, নয়তো সেই দেশেই ছিলেন ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর সেখানে এসে তারা বসবাস শুরু করছেন। তবে বর্তমানে তারা ইসরায়েলকে আর নিরাপদ ভাবছেন না, এই জন্য তারা ইসরায়েল ছেড়ে অন্যান্য দেশে চলে যাচ্ছেন। এটি শুধু ইসরায়েলের জনসংখ্যা বা ইসরায়েলের স্ট্র্যাটেজিক বিষয় নয়, ইসরায়েলের অর্থনীতি এবং সার্বিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়। কারণ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই সকল নাগরিকরা ইসরায়েলে এসেছিলেন তারা উচ্চ পদস্থ, খুবই প্রশিক্ষিত জনবল এবং তারা খুবই ধনী। তাদের ব্যবসা বাণিজ্য ইউরোপ, আমেরিকায় রয়েছে, তবে তারা নিজেদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই কিন্তু ইসরায়েলে ছিলেন। তবে নেতানিয়াহুর বর্তমান পদক্ষেপ এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যে সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক যে ঝুঁকি, সকল কিছু মিলিয়ে এখন ইসরায়েলে আর তারা থাকতে চাচ্ছেন না। দেখার বিষয়ে যে এক সময় ইসরায়েল যেমনটা বলতো তাদের ভূখণ্ডের ভেতর আক্রমণ করার বিষয়টি সহজ নয়। ইরানের যেই সক্ষমতা বা যেই প্রযুক্তি দেখিয়েছে, এরপর জনগণের আস্থা ইসরায়েল আসলে কি করে ফেরায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।